প্রথমেই দেখে নেব আজকে 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। অমিত শাহের ডাকে দিল্লি যাচ্ছ, লজ্জা করছে না? ইউসুফ পাঠানকে তোপ মহুয়া মৈত্রর। এত লুকোছাপা কেন? সোজাসুজি বিজেপিতেই মিশে যান। তৃণমূলের নতুন ব্লক গঠনকে তীব্র কটাক্ষ অধীরের। ডিগবাজে খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ। মেরা সর কটেগা লেকিন ঝুঁকেগা নেহি, তৃণমূল ভাঙার জল্পনার মাঝেই বিস্ফোরক কাকলি। এদের বিজেপি নেবে না, টিএমসির বিদ্রোহী সাংসদদের নিয়ে ঠিক কি বলছেন কল্যাণ। লক্ষ্যের ভাণ্ডারে বিশাল জালিয়াতি, 3 লক্ষ পুরুষ হাতিয়েছেন মহিলাদের টাকা, বিস্ফোরক মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, পুনের রাজপথে এবার আরশোলা বাহিনী, সিজেপির হুঁশিয়ারিতে তোলপাড়। এরা সব সুখের পায়রা, বিজেপি এদের নেবে না, বিদ্রোহী সাংসদদের তীব্র আক্রমণ কল্যাণের। সন্তোষপুর স্টেশনে হকার উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙল বেআইনি নির্মাণ। দুর্নীতি রোধে কড়াকড়ি, রাজ্যের প্রায় 2.56 কোটি জব কার্ডধারী তথ্য খতিয়ে দেখার নির্দেশ। সরকার গঠনের মাস ঘুরতেই বড় পদক্ষেপ, হুমায়ুন সহ 18 নেতার কেন্দ্রীয় নিরাপত্তা বাতিল। আজ ভারী বৃষ্টি উত্তরে, দক্ষিণবঙ্গের 7 জেলায় জারি ঝড় জলের সতর্কতা। আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। অমিত শাহের ডাকে দিল্লি যাচ্ছ, লজ্জা করছে না? ইউসুফ পাঠানকে তোপ মহুয়া মৈত্রর। তৃণমূল কংগ্রেসের লোকসভার বিদ্রোহী সাংসদদের মধ্যে থাকায় বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে তীব্র আক্রমণ করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ইউসুফ পাঠান, অমিত শাহ ডেকেছেন বলে তুমি দিল্লিতে ছুটে যাচ্ছ, তোমার সাহসের পরিচয় দেওয়া উচিত। তুমি ভারতের হয়ে খেলেছ, আমাদের জেলা তোমাকে ভোট দিয়ে বিপুল ব্যবধানে জিতিয়েছে, তোমার লজ্জা থাকা উচিত, শিরদাঁড়া থাকা উচিত। লোকসভায় তৃণমূল কংগ্রেসের 28 জন সাংসদের মধ্যে 20 জন আলাদা গোষ্ঠী গঠন করে এনডিএর পাশে থাকার বার্তা দিয়েছেন। এই বিদ্রোহী গোষ্ঠীতে আছেন বহরমপুরের সাংসদ। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল ইউসুফকে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার বার্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যোগাযোগ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজনৈতিক মহলে এ নিয়ে শোরগোল শুরু হতেই এই খবর অস্বীকার করেন সৌরভ। পরে ইউসুফও সে কথা অস্বীকার করেন। এবার নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন বহরমপুরের সাংসদ। এবারের বিধানসভা নির্বাচনে হারের পর থেকে তৃণমূল কংগ্রেসের চরম সংকট দেখা যাচ্ছে। পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা, লোকসভা, রাজ্যসভার একের পর এক সদস্য হয় পদত্যাগ করছেন, না হলে দল ছাড়ছেন। মমতা দিল্লিতে যাওয়ার পরেই সাংসদরা বিদ্রোহী হয়ে উঠেছেন। এই পরিস্থিতিতে দল আদৌ টিকবে কিনা সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের খুব কম বিধায়ক ও সাংসদই এখন মমতার সঙ্গে আছেন, ফলে তৃণমূলের বিরোধী শিবির উল্লসিত। এত লুকোছাপা কেন? সোজাসুজি বিজেপিতেই মিশে যান। তৃণমূলের নতুন ব্লক গঠনকে তীব্র কটাক্ষ অধীরের। সোমবার দিল্লির বুকে তৃণমূলের 1 ডজন সাংসদ স্পিকারের কাছে চিঠি দিয়ে আলাদা গোষ্ঠী বা তৃণমূল ব্লক তৈরি করা যে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন, তা নিয়ে এবার জাতীয় রাজনীতির অলিন্দে তোলপাড় শুরু হয়ে গেল। সরাসরি বিজেপিতে যোগ না দিয়ে দলত্যাগ বিরোধী আইন থেকে বাঁচতে তৃণমূল সাংসদদের এই আইনি কৌশলকে এবার প্রকাশ্যেই তীব্র কটাক্ষ উপহাস করলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। লোকসভার স্পিকারের উদ্দেশ্যে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের চিঠি পাঠানো প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিয়ে অধীর চৌধুরী বলেন, এই সমস্ত রাজনৈতিক চাতুরি বা কারসাজিতে লিপ্ত না হয়ে এই মানুষগুলোর পক্ষে সরাসরি এনডিএতে যোগ দেওয়াটাই বোধহয় অনেক ভালো হতো। আসলে এতদিন ধরে বিজেপির বিরুদ্ধে লড়াই করার পর যখন তারা হেরে গেলেন, তখন তারা বুঝতে পেরেছেন যে এবার বিজেপির শিবিরে চলে যাওয়াই শ্রেয়। তাই এত ঘুরিয়ে নাক না দেখিয়ে তাদের পক্ষে সরাসরি বিজেপিতে যোগ দেওয়াটাই বেশি সমীচীন হতো। তৃণমূলের বিদ্রোহী সাংসদরা দলত্যাগ বিরোধী আইনের খাঁড়া এড়াতে লোকসভার ভেতরে যেভাবে নতুন কৌশল নিয়েছেন, তাকে সোজা কথায় ভীতি বলে ব্যাখ্যা করেছেন অধীরবাবু। তার বক্তব্য, বাইরে থেকে শুধুমাত্র 10ম তফসিল থেকে নিজেদের পিঠ বাঁচাতে এইভাবে আলাদা একটা উপদল বা গোষ্ঠী তৈরি করার মতো চাতুরির কোনো প্রয়োজনই ছিল না। তারা যেহেতু দেশের অগ্রগতির কথা বলছেন, তাই তাদের পক্ষে সোজাসুজি বিজেপির সঙ্গেই মার্জার
বা মিশে যাওয়াটা অনেক ভালো হতো। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সোমবার দিনভর দিল্লির রাজনীতিতে যে নাটক চলল তাতে তৃণমূল যেমন একদিকে কোণঠাসা, তেমনি কংগ্রেসের এই আক্রমণাত্মক অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে কুণাল ঘোষ যখন দলের সংকটে রক্তে বেইমানি নেই বলে বার্তা দিচ্ছেন, ঠিক তখনই অধীর চৌধুরীর এই মন্তব্য স্পষ্ট করে দিল যে তৃণমূলের এই ভাঙনকে দিল্লির বিরোধী শিবির মোটেও ভালো চোখে দেখছে না। পরাজয়ের পর আইনি ঢাল বানিয়ে বিজেপির হাত ধরাকে অধীর চৌধুরী যেভাবে লুকোছাপা বলে আক্রমণ করলেন, তা আগামী দিনে দিল্লির সংসদীয় রাজনীতিতে তৃণমূলের এই বিদ্রোহী ব্লকের ওপর নৈতিক চাপ আরও বাড়িয়ে দিল। ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ। শেষে তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের শিবিরে যোগ দিলেন ফিরহাদ হাকিমও। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত কলকাতা পুরসভার প্রাক্তন মেয়রের ভোলবদলকে কেন্দ্র করে চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে। সোমবার বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছেন ফিরহাদ। বিধানসভায় সই জাল কাণ্ডকে কেন্দ্র করে বিদ্রোহ দেখান তৃণমূল বিধায়করা। বিধানসভার বিরোধী দল হওয়ার দাবি জানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি চিঠি স্পিকার রথীন্দ্রনাথ বসুকে দিয়েছিলেন। সেই চিঠিতে বিধায়কদের সই ছিল, যদিও সেই চিঠিতে থাকা সমস্ত সই জাল বলে অভিযোগ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহারা। এ বিষয়ে বিধানসভা স্পিকারের কাছে অভিযোগ জানান তারা। তারপরেই সই জাল কাণ্ড নিয়ে স্পিকার রথীন্দ্রনাথ বসুর অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে সিআইডি। আর সেই সই জাল কাণ্ডের পরেই ক্ষুব্ধ হন 58 জন তৃণমূল বিধায়ক। দলনেত্রী মমতার নির্দেশ অমান্য করে পরিষদীয় নেতা হিসেবে ঋতব্রতকে নির্বাচন করে স্পিকারের কাছে চিঠি জমা দেন বিদ্রোহী তৃণমূল বিধায়করা। স্পিকার রথীন্দ্রনাথ বসু সবটা বিচার করে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নামই ঘোষণা করেন। তারপর থেকেই শুরু হয় তৃণমূল ভাঙার খেলা। সেই থেকেই ঋতব্রত দাবি করে এসেছেন এই বিদ্রোহীদের সংখ্যাটা বাড়বে। 60 জন বিধায়ক তাদের সঙ্গে রয়েছেন। তার মাঝেই সোমবার দেখা যায় ফিরহাদ হাকিমকে বিরোধী দলনেতা ঋতব্রতর ঘরে যেতে। যদিও কেন ফিরহাদের এই সাক্ষাৎ, জল্পনা চলছেই। বিদ্রোহী বিধায়কদের সংখ্যাটা বাড়বে। রবিবার এই প্রশ্নই করা হয়েছিল বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেনকে। তার উত্তরে তিনি বলেছিলেন, অপেক্ষা করলে সব জানতে পারবেন। সোমবার বড় মাছ আসবে আমাদের শিবিরে। তাহলে অরুণাভ সেনের কথা অনুযায়ী ফিরহাদ হাকিমই বড় মাছ? জল্পনা তুঙ্গে। এদের বিজেপি নেবে না, টিএমসির বিদ্রোহী সাংসদদের নিয়ে ঠিক কি বলছেন কল্যাণ? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভাবনীয় পালাবদল। রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচনের পর এবার দিল্লিতে তৃণমূল কংগ্রেসের অন্দরে বড় সড় ভাঙন। সূত্রের খবর, সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদ দলত্যাগ করে এনডিএতে যোগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। এই তালিকায় অভিনেতা ও সাংসদ দেবের নাম থাকায় রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। দিল্লিতে বিদ্রোহের নীল নকশা। সোমবার দিল্লিতে কাকলি ঘোষ দস্তিদারের বাসভবনে বিদ্রোহী সাংসদদের একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে যোগ দিচ্ছেন দলত্যাগী সাংসদরা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনের সখ্যতা থাকলেও বর্তমান পরিস্থিতিতে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তারা ভিন্ন পথ বেছে নিচ্ছেন। এমনকি শুভেন্দু অধিকারীর সঙ্গে দেবের সাক্ষাৎ এবং তার গাল টিপে আদর করার বিষয়টিও তৃণমূলের অন্দরে জল্পনার পারদ বাড়িয়ে দিয়েছে। গদ্দার ও সুখের পায়রা আক্রমণ কল্যাণে। তৃণমূলের এই ভাঙন নিয়ে মুখ খুলেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহী নেতাদের তীব্র ভাষায় আক্রমণ করে তিনি বলেন, এরা সবাই 15 বছর ধরে মুখ্যমন্ত্রীর কৃপায় ক্ষমতার স্বাদ পেয়ে এখন দলবদল করছে। এরা সবাই সুখের পায়রা। বিজেপি এদের খুব ভালো করেই চেনে। এদের সবার দুর্নীতির রিপোর্ট গেরুয়া শিবিরের হাতেই রয়েছে। কল্যাণের আরও বিস্ফোরক দাবি, বিজেপি কলঙ্কিত লোকেদের দলে নেবে না। এরা যদি সত্যি নীতি নিয়ে কথা বলে তবে পদত্যাগ করে বিজেপির টিকিটে জিতে এসে দেখাক। আলাদা করে কোনো ব্লকের অস্তিত্ব হয় না। সুখেন্দু শেখর রায়ের পদত্যাগের প্রসঙ্গ তুলে তিনি জানান, নীতিগতভাবে তিনি সুখেন্দুর প্রশংসা করলেও বাকিরা কেন সাংসদ পদ ছাড়ছেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজনৈতিক সমীকরণ কি বদলাচ্ছে? তৃণমূলের দাবি, যারা বিদ্রোহী হয়েছেন তারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। অন্যদিকে কাকলি ঘোষ দস্তিদারের অনুগামীরা জানাচ্ছেন,
উন্নয়নের স্বার্থেই তারা কেন্দ্রের শাসক শিবিরের সঙ্গে জোটবদ্ধ হতে চাইছেন। তৃণমূলের সাংসদ সংখ্যা 20 জন কমে যাওয়ার অর্থ সংসদীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি এক ধাক্কায় অনেকটা হ্রাস পাবে। দিল্লির এই পরিস্থিতির ওপর এখন নজর রাখছে গোটা দেশ। মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাঙন রোধে শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেন সেটাই এখন দেখার বিষয়। লক্ষ্মীর ভাণ্ডারে বিশাল জালিয়াতি, 3 লক্ষ পুরুষ হাতিয়েছেন মহিলাদের টাকা, বিস্ফোরক মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম করে সরকারি কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা লুঠের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। সরাসরি দুর্নীতির অভিযোগ তুলে নবান্ন থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার দাবি, রাজ্যের প্রায় 3 লক্ষ পুরুষ নিয়ম ভেঙে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা ভোগ করছিলেন, যা রীতিমতো বিস্ময়কর। মুখ্যমন্ত্রীর অভিযোগ অনুযায়ী শুধুমাত্র জঙ্গিপুর ব্লকেই প্রায় 4,500 পুরুষ বেআইনিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলেছেন। প্রকল্পের শর্তানুযায়ী এটি সম্পূর্ণ মহিলাদের জন্য হলেও পুরুষের নামে কিভাবেই টাকা বরাদ্দ হলো তা নিয়ে শুরু হয়েছে প্রশাসনিক তদন্ত। শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, বিধবা ভাতা প্রকল্পের ক্ষেত্রেও একই ধরনের বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। মুখ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী পুরুষরাও নাকি দীর্ঘ সময় ধরে বিধবা ভাতার টাকা নিচ্ছিলেন। এ বিষয়টি সামনে আসতেই প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই জালিয়াতিকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ। তিনি স্পষ্ট জানিয়েছেন, সরকারি সুযোগ সুবিধা নিয়ে যারা এই ধরনের দুর্নীতি করছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ব্লক স্তরে নজরদারি বাড়ানোর পাশাপাশি ইতিমধ্যেই অযোগ্য ও ভুয়ো উপভোক্তাদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে ডেটাবেস যাচাই বা ভেরিফিকেশনে কোথাও বড় সড়ো খামতি থেকে গিয়েছিল, যা সুযোগ নিয়েছেন কিছু অসাধু মানুষ। এখন দেখার এই দুর্নীতির মূলে কারা রয়েছেন এবং সরকার উদ্ধার হওয়া টাকা কিভাবে পুনরুদ্ধার করে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, পুনের রাজপথে এবার আরশোলা বাহিনী। সিজেপির হুঁশিয়ারিতে তোলপাড় দিল্লি থেকে পুনে। শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে আন্দোলনের প্রেক্ষাপট এবার বড় সড়ো মোড় নিল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপি এমন এক অভিনব আন্দোলনের ডাক দিয়েছে, যা নিয়ে এখন জাতীয় রাজনীতির অন্দরে চর্চা তুঙ্গে। আগামী 11ই জুন মহারাষ্ট্রের শিক্ষানগরী পুনেতে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। সিজেপির সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। সেখানে ব্যঙ্গাত্মক ও কড়া ভাষায় লেখা হয়েছে, পুনে শহরে দাঁড়িয়ে এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলবে আরশোলারা। এই বিশেষ বার্তাটিতে সরাসরি শিক্ষামন্ত্রীর ব্যর্থতাকে কটাক্ষ করা হয়েছে। সিজেপি প্রশ্ন তুলেছে, পুনে শহরের কতজন আরশোলা এই লড়াইয়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন? আন্দোলনের নেপথ্য কারণ এনটিএ এবং নিট পরীক্ষার জট নিয়ে যেভাবে বিতর্ক দানা বেঁধেছে, তাতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সিজেপি। তাদের দাবি, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে যে ছেলে খেলা হয়েছে তার দায় নিয়ে অবিলম্বে শিক্ষামন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত। এর আগে দিল্লিতে এই ইস্যুতে বড় সড়ো আন্দোলন হয়েছে, যাকে সিজেপি ট্রেলার হিসেবে বর্ণনা করেছে। এবার পুনের মাটিতে সেই আন্দোলনের সিনেমা বা মূল পর্ব প্রদর্শিত হবে বলে দাবি করেছে তারা। ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি এই আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ বাড়ছে। পুনের মতো শহরে যেখানে হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, সেখানে এই ধরনের প্রতিবাদের ডাক শাসক দলের অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিয়েছে। সিজেপির এই ডাক কতটা প্রভাব ফেলে এবং 11ই জুন পুনের রাজপথ ছাত্রদের মিছিলে কতটা উত্তাল হয়, এখন সেটাই দেখার বিষয়। শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে এই আন্দোলন কেবল পুনেতেই সীমাবদ্ধ থাকবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সন্তোষপুর স্টেশনে হকার উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙল বেআইনি নির্মাণ। রাজ্যে পালা বদলের পর থেকেই চলছে বিভিন্ন রেল স্টেশনে হকার উচ্ছেদ ও রেলের সম্পত্তি দখলমুক্ত করার অভিযান। সেই ধারাবাহিকতায় এবার সন্তোষপুর স্টেশন চত্বরে রাতভর চলল বড় সড়ো উচ্ছেদ অভিযান। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো রেলের জমি দখল করে গড়ে ওঠা দোকানপাট। রেল প্রশাসনের দাবি, স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জমি জবরদখল করে দীর্ঘদিন ধরে একাধিক দোকান গড়ে উঠেছিল।
সোমবার রাতে সেই সমস্ত বেআইনি নির্মাণ ভাঙতে অভিযান চালায় রেল কর্তৃপক্ষ। রাত প্রায় 10টা নাগাদ শুরু হওয়া এই অভিযান চলে গভীর রাত পর্যন্ত। এদিনের এই অভিযানে উপস্থিত ছিল রেল পুলিশ ও রাজ্য পুলিশের বিশাল বাহিনী। কোনো রকম অশান্তি বা অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা স্টেশন চত্বরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। প্রথমে দোকানগুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর বুলডোজার ও অন্যান্য যন্ত্রের সাহায্যে একে একে গুড়িয়ে ফেলা হয় জবরদখল করে গড়ে ওঠা দোকানগুলি। শুধু স্টেশন লাগোয়া এলাকাই নয়, প্ল্যাটফর্মের ওপর গড়ে ওঠা বেআইনি কাঠামো ও দোকানও সরিয়ে দেন রেলকর্মীরা। রেল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্টেশন এলাকা দখলমুক্ত রাখতে ও যাত্রী পরিষেবা আরও উন্নত করতেই এই অভিযান। রেল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্টেশন এলাকা দখলমুক্ত রাখতে ও যাত্রী পরিষেবা আরও উন্নত করতেই এই অভিযান চালানো হয়েছে। এদিকে সন্তোষপুর স্টেশনের এই উচ্ছেদ অভিযান ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। রেল সূত্রে খবর, আগামী দিনেও বিভিন্ন স্টেশনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। শিয়ালদা, দমদম, বেলঘড়িয়া, যাদবপুর সহ বিভিন্ন রেল স্টেশনে এই হকার উচ্ছেদ অভিযান চলেছে। রবিবার মাঝরাতে যাদবপুরে হকার উচ্ছেদ ঘিরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। যাদবপুর স্টেশন সহ সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদে নামেন বামেরা। এছাড়াও কংগ্রেস কর্মী সমর্থকেরাও উপস্থিত ছিলেন। উচ্ছেদে বাধা দিলে পুলিশের তরফে ব্যাপক লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। লাঠির ঘায়ে আহত হন অনেকেই। আটক করা হয় বাম নেতা সৃজন ভট্টাচার্য সহ একাধিক জনকে। যাদবপুরে হকার উচ্ছেদের জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। জানা গিয়েছে, মঙ্গলবার মামলাটির শুনানি হবে। দুর্নীতি রোধে কড়াকড়ি। রাজ্যে প্রায় 2.56 কোটি জব কার্ডধারীর তথ্য খতিয়ে দেখার নির্দেশ। রাজ্যে 125 দিনের কাজের প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে জেলা শাসকদের জন্য বিস্তারিত নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। সোমবার মুখ্য সচিব মনোজ আগরওয়াল জেলার প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন, প্রকল্পের প্রতিটি ধাপে কঠোর নজরদারি ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে হবে। অতীতে এই প্রকল্পকে ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগের পুনরাবৃত্তি রোধ করাই প্রশাসনের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, মুর্শিদাবাদ ও দক্ষিণ 24 পরগনা বাদে রাজ্যের বাকি জেলাগুলিতে কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী প্রকল্পটি জুনের প্রথম সপ্তাহ থেকেই চালু হবে। সেই প্রেক্ষিতে মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন, কেন্দ্রীয় আইনের সমস্ত বিধান এবং আর্থিক গাইডলাইন কঠোরভাবে মেনে চলতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে, অতীতের অভিজ্ঞতায় দেখা গিয়েছে ভুল পরিকল্পনা, যথাযথ তদারকির অভাব, প্রয়োজনের তুলনায় বেশি কাজ অনুমোদন, তথ্য যাচাইয়ে গাফিলতি, কাজ সম্পূর্ণ করতে বিলম্ব, MIS আপডেটে দেরি, অপর্যাপ্ত পরিদর্শন এবং দুর্বল সামাজিক নিরীক্ষার মতো কারণে প্রকল্প বাস্তবায়নে একাধিক সমস্যা তৈরি হয়েছিল। এবার সেই সব ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের মতে প্রকল্পটির মূল উদ্দেশ্য শুধু কর্মসংস্থান নয়, উৎপাদনশীল ও স্থায়ী সামাজিক সম্পদ গড়ে তোলা, বিশেষ করে জল সংরক্ষণ, খরা প্রতিরোধ, বন্যা নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারকে অগ্রাধিকার দিতে হবে। সেই কারণে কোন প্রকল্প গ্রহণ করা হবে তা অত্যন্ত সতর্কতার সঙ্গে বাছাই করতে হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, প্রকল্পের প্রতিটি ধাপ সরকারি ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে নথিভুক্ত করতে হবে, যাতে সব তথ্য যাচাইযোগ্য থাকে। স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি সরকারি অর্থের অপচয় রোধে কঠোর নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি প্রকল্প শুরু হওয়ার আগে রাজ্যের প্রায় 2.56 কোটি জব কার্ডধারীর তথ্য ভাণ্ডার খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। অযোগ্য ব্যক্তিরা যাতে তালিকায় ঢুকতে না পারেন সেজন্য প্রত্যেকের KYC যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। মজুরি প্রদান করা হবে আধার ভিত্তিক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে। সরকার গঠনের মাস ঘুরতেই বড় পদক্ষেপ, হুমায়ুন সহ 18 নেতার কেন্দ্রীয় নিরাপত্তা বাতিল। রাজ্যে নতুন সরকার গঠনের 1 মাস পার হতে না হতেই তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যের একাধিক রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধি মিলিয়ে মোট 18 জনের CISF নিরাপত্তা সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকের পরেই
স্বরাষ্ট্র মন্ত্রক এই নির্দেশিকা জারি করেছে। নিরাপত্তা হারানো নেতাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম আম জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো তথা নওদার বিধায়ক হুমায়ুন কবির। অতীতে তার আবেদনের ভিত্তিতে প্রাপ্ত ওয়াই+ ক্যাটাগরি কেন্দ্রীয় নিরাপত্তা পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। হাইকোর্টের সরাসরি নির্দেশ না থাকায় এবং বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পর কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে এখন থেকে একজন সাধারণ বিধায়কের মতোই তাকে রাজ্যের নিরাপত্তার ওপর নির্ভর করতে হবে। এছাড়া বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলের এক্স ক্যাটাগরি এবং গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বংশীবদন বর্মনের ওয়াই ক্যাটাগরি নিরাপত্তাও বাতিল করা হয়েছে। নিরাপত্তা প্রত্যাহারের এই তালিকায় বড় অংশ জুড়ে রয়েছেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারের একাধিক প্রথম সারির বিজেপি নেতা। নন্দীগ্রামের প্রলয় পাল সহ একাধিক মণ্ডল সভাপতি এবং আলিপুরদুয়ার ও কোচবিহারের বেশ কয়েকজন নেতার এক্স ক্যাটাগরির কেন্দ্রীয় বলয় তুলে নেওয়া হয়েছে। নির্বাচন মিটে যাওয়ার পর সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে আচমকা একসঙ্গে এতজন নেতা নিরাপত্তা প্রত্যাহারের এই সিদ্ধান্ত রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা ও চর্চার জন্ম দিয়েছে। আজ ভারী বৃষ্টি উত্তরে, দক্ষিণবঙ্গের 7 জেলায় জারি ঝড় জলের সতর্কতা। আবহাওয়ার খবর, ভ্যাপসা গরমের মাঝে ঝেঁপে ঝড় বৃষ্টিও হচ্ছে রাজ্যের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর বলছে আপাতত 14 জুন পর্যন্ত টানা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি একাধিক জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। ভিজতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনার বিভিন্ন অংশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে আগামীকাল থেকে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা। সতর্কতা জারি হয়েছে বীরভূম, নদিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। সব জেলাতেই 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। টানা ঝড় বৃষ্টির জেরে বেশ কয়েকটি জেলায় কমতে পারে সামান্য তাপমাত্রাও। 10, 11 ও 12 জুন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অধিক সম্ভাবনা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায়। এদিকে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বর্ষার এন্ট্রি উত্তরবঙ্গ, সিকিমে, যার জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ে আসছে না বর্ষা, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি হয়েছে। কমলা সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। টানা ঝড় বৃষ্টির জেরে কমবে তাপমাত্রাও।